ফিরলাম ব্রেকের পর। ব্রেকের আগে ঠিক যে খবরে নজর রাখবো বলেছিলাম সে খবরেই নজর রাখবো। তেহট্টে ছাত্র খুনের ঘটনা আমরা গতকাল দেখেছিলাম। এক খুনের ঘটনা, তৃতীয় শ্রেণীর ছাত্র খুনের ঘটনায় আক্রোশে আরো দুটো খুন হয়ে যায় অভিযুক্ত এবং তার স্ত্রী। এবার অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল, 4 জন পুলিশের জালে খুনের অভিযোগ 7 জনের বিরুদ্ধে। পুলিশের জালে মৃত উৎপল মণ্ডলের 4 আত্মীয়। কারা কারা তারা, কিভাবে তাদের যোগ, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখা শুনে এই যে ছাত্র খুন হয়েছিল স্বর্ণাভ বিশ্বাস, এর মৃতদেহ উদ্ধারের পরে কিন্তু গণপিটুনিতে মৃত্যু হয় উৎপল মণ্ডল ও তার স্ত্রী সোমা মণ্ডলের। এবং এই মৃতের পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ ছাত্রের মৃতের পরিবারের পক্ষ থেকে 7 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। তার মধ্যে উৎপল মণ্ডল এবং তার স্ত্রী সোমা মণ্ডলের যেমন নাম রয়েছে, এর পাশাপাশি তাদের পুত্রবধূ নিশা মণ্ডলেরও নাম রয়েছে। এই নিশা মণ্ডল কিন্তু গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও এই উৎপল মণ্ডলের ছোট ছেলে ছোট্ট মণ্ডল এবং তার স্ত্রী সুপ্রিয়া ভৌমিকেরও নাম রয়েছে এই অভিযোগের তালিকায়। এর পাশাপাশি উৎপল মণ্ডলের মামা কার্তিক মণ্ডল এবং মামি সুচিত্রা মণ্ডল, তাদেরও এই তালিকায় নাম রয়েছে। এবং এই 4 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং নিশা মণ্ডল এখন হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই কার্তিক মণ্ডলের বাড়িতে কিন্তু কালকে ভাঙচুর করা হয়েছিল এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি উৎপল মণ্ডলের বাড়িতেও কিন্তু ভাঙচুর করা হয়েছিল এবং এই জায়গাগুলো কিন্তু এখন ঘিরে রেখেছে পুলিশ পিকেটিং করানো হয়েছে। এবং এর পাশাপাশি উৎপল মণ্ডল এবং তার স্ত্রীকে মারধরে এবং মৃত্যুর ঘটনায় কিন্তু সুমোটো মামলা করেছে তেহট্ট থানার পুলিশ এবং প্রায় 200 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ চিহ্নিত করেছে, কিন্তু তারা পলাতক এবং এবং যারা কিন্তু পুলিশের রেটিং চলেছে। সোনিয়া, বেশ, একেবারে ছাত্র খুনে তেহট্টের নিশ্চিন্তপুর একেবারে থমথমে, শ্বাসরোধ করে খুন বলে প্রাথমিক অনুমান এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও অনুমান। অভিযুক্ত উৎপলের বাড়িতেও খুনের অভিযোগ আর খুনের পর ফেলে দেওয়ার অনুমানও করা হচ্ছে। গোটা ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। 7 জন, তারা উৎপলের ফ্যামিলি, আমি এখন নাম বলতে পারছি না, ঠিক আছে। কার্তিক আর কার্তিকের ওয়াইফ, স্ত্রী। যেখান থেকে আমার ছেলেকে পাওয়া গেছে ওখানেও আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, আমিও গেছি, আমার বন্ধু বান্ধবও গেছে। পরে যখন পাওয়া গেল, দেখা গেল ওদের বাড়ির কাছে ওই ডোবাতেই মিলেছে। ওরাও যদি ফেলে থাকে কিংবা কেউ বা যদি ফেলে থাকে তাহলে পরে ওরা নিশ্চয় জানবে, কারণ হচ্ছে যাতায়াতের ওইটাই রাস্তা। ওদের কোনো ষড়যন্ত্র ছিল, হয়তো আমাকে মুক্তিপণের দাবিও করতে পারে কিংবা হয়তো আমার ছেলেকে কোনো জায়গায় পাচার করতে হয়েছিল, সেটাও হতে পারে। যখন দেখলো যে আমাদের দ্বারা সম্ভব না, তখন হয়তো মেরে আমার ছেলেকে ওখানে রেখে দিয়েছে। আর কারো মা বাবার কোল যেন এইভাবে যাতে খালি না হয়, সেটা আমি প্রশাসনের কাছ থেকে চাচ্ছি। নজর এবার মগরাহাটের ইয়ারপুরের দিকে, কারণ সেখানে আবাসে কাটমানি নেতার পঞ্চায়েত সদস্য তার স্বামীর বিরুদ্ধেই অভিযোগ। কত টাকা হাতানোর অভিযোগ করছেন বৃদ্ধা? 20,000 টাকা। ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত এই বিষয়ে আনিসুদ্দিন জানাতে পারবে। আনিসুদ্দিন, কি কারণে এই বৃদ্ধার থেকে 20,000 টাকা হাতানোর অভিযোগ এবং টাকা যখন দিলেন না তখন স্বাভাবিকভাবেই কি পরিস্থিতি তৈরি হলো? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখবো, মগরাহাটে যে ইয়ারপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে গোলমসজিদ এলাকার এক বৃদ্ধা বিধবা মহিলা, তিনি অভিযোগ করেছেন যে তার থেকে পঞ্চায়েত সদস্য আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু 20,000 টাকা হাতিয়ে নিয়েছে, যার কারণেই বৃদ্ধা যে বাড়ি তা একেবারেই সম্পূর্ণ করতে পারছে না। এর ফলেই কিন্তু একেবারে ঝুবড়ি বাড়িতে এই বর্ষাতে তার দিন কাটাতে হচ্ছে। এ নিয়েই তিনি ব্লক প্রশাসন এবং উচিত থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। কিন্তু এই ঘটনায় পঞ্চায়েত সদস্য কিসমত বিবি তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে মূলত তাকে বদনাম করার জন্য এই ধরনের অভিযোগ করা হয়েছে। প্রশাসন কি বলছে? দেখো, আমরা মহকুমা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অভিযোগ তদন্ত চলছে, তদন্তের পরে যদি অভিযোগ সত্যতা প্রমাণ হয় তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। বেশ, গতকালও শাহজাহানের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন এবং আজ ফের শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই। মিনাখার 8 পুকুরে কেন্দ্রীয় এজেন্সি, আরো ডিটেইল আপডেট নেব। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো সোনিয়া, আজকে আবার সিবিআই এর একটি তদন্তকারী দল তারা প্রথমে সন্দেশখালীতে আসে, সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যায় এবং শেখ সরবেরিয়ার যে নতুন যে তার বাড়ি, যেখানে তার মেয়ে থাকে শেখ শাহজাহানের, সেই বাড়িতেও সেখানে যান সিবিআই এর আধিকারিকরা। এরপর মিনাখার 8 পুকুরে মাহফুজুর মোল্লা
মাফিজুর মোল্লার খোঁজে যায়। এই মাফিজুর মোল্লার শ্বশুর বাড়িতে আটপুকুরে সেখানে যান। মাফিজুর মোল্লা কিন্তু এই যে 2024 সালের 5ই জানুয়ারি ইডির উপরে যে হামলা হয়েছিল সে শাহজাহানের বাড়িতে, সেই ঘটনায় এই মাফিজুর মোল্লাকে কিন্তু গ্রেপ্তার করেছিল এবং তারপরে তার জামিনে কিন্তু সে এখন ছাড়া আছে। এবং এই মাফিজুর মোল্লা এখন তার শ্বশুর বাড়িতে থাকে, সেই জন্যই সে তার শ্বশুর বাড়ি এই আটপুকুরে, মিরাকার আটপুকুরে সিবিআইয়ের আধিকারিকরা যায়। যদিও এই মাফিজুর মোল্লার সঙ্গে কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা দেখা করতে পারেনি, তার আগেই সে ঢাকা দিয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং মাফিজুর মোল্লার শ্বশুর বাড়িতে সিবিআই আধিকারিকরা তার শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যদের কাছে জিজ্ঞাসা করে বিভিন্ন বিষয়, এবং তারপরে কিন্তু সেখান থেকে বেরিয়ে তারা আবার সন্দেশখালীতে যায় এবং সন্দেশখালীর বিভিন্ন জায়গা ঘুরে এবং নজরদারি করে তারা কিন্তু এবার কিন্তু তারা কিন্তু ফিরে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে। বেশ অনুপম, আমরা নজর রেখেছি ইতিমধ্যে। গতকালও আমরা দেখেছিলাম শাহজাহানের বাড়িতে এবং শাহজাহানের দুই বাড়িতে, ঘনিষ্ঠের বাড়িতেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন এবং আজ আবারও শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই মিনাখার আটপুকুরে কেন্দ্রীয় এজেন্সি পৌঁছে যায় এবং শাহজাহানের সঙ্গী মাহফুজা মোল্লার বাড়িতে সিবিআই মাহফুজারকে না পেয়ে বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ। গতকালও সরবেরিয়া শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে যান, কিন্তু কেন 2024-এর 5ই জানুয়ারি ইডি আক্রান্ত হওয়ার ঘটনা এবং ইডির উপর হামলার ঘটনায় চিহ্নিতদের বাড়িতে সিবিআই আধিকারিকরা হামলার অভিযোগে মাহফুজার মোল্লা তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জামিনে মুক্ত মাহফুজার খোঁজে এবার সিবিআই। সিপিআইএম নেতার বাড়িতে শ্রাদ্ধের জিনিসপত্র পৌঁছে গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন, পাঁচলার এই ঘটনা। সিপিআইএম নেতার বাড়িতে পৌঁছে গেছে শ্রাদ্ধের জিনিস, বাড়ির বাইরে রাখা। দেখুন সেই ছবি, কিন্তু কারা পাঠালো, কি অভিযোগ উঠে আসছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কাদের বিরুদ্ধে অভিযোগ করছে এই পরিবার? দেখো, সরাসরি রঞ্জন মণ্ডল, তিনি সিপিএম এর কৃষক সভার নেতা, তার কিন্তু অভিযোগ সরাসরি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তার কারণ সেখানে পাঁচলা এলাকায় একটি কৃষক সভার সম্মেলন রয়েছে। সেই সম্মেলন নিয়ে এই নেতা রঞ্জন মণ্ডল, সিপিএম নেতা, তিনি দীর্ঘ 15 দিন ধরে বাড়ি বাড়িতে পৌঁছচ্ছেন সাহায্যের জন্য এবং সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য। এবং সেই কারণে এই সম্মেলনকে ব্যস্ত দিতেই কার্যত এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে বা হুমকি দেওয়া হচ্ছে বলে বলেছেন রঞ্জন মণ্ডল। তবে অবশ্যই পুরো ঘটনা অস্বীকার করে পারিবারিক গন্ডগোলের জেরে এই ঘটনা বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। আজ গতকাল পরের থেকে গতকাল রাত্রিবেলা গভীর রাতে এই রঞ্জন মণ্ডলের বাড়ির সামনে বেলে গাছ এবং বেশ কিছু খাদ্য সামগ্রী রেখে তার নাম দিয়ে সেখানে রেখে দিয়ে আসা হয়। আজকে সকালে অভিযোগ এবং অভিযোগ অস্বীকার। আমি 15 দিন আগে থাকে আমি প্রতিটি বাড়িতে গিয়ে ডোর টু ডোর গিয়ে চাঁদা তুলেছি এবং প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলেছি মা বোনদের কাছ থেকে যে আমাকে কি সাহায্য করবে। পার্টি সম্মেলন আছে, সেই পার্টি সম্মেলন করতে গিয়ে আজকে কাল রাত্রি 9:30টার সময় বাড়িতে এসে ঢুকি, বাড়িতে এসে শুয়ে পড়ি। আজকে ভোরবেলা আমার স্ত্রী যখন দরজা খুলে দেখে যে আমার বাড়ির সামনে একটা বেনা গাছ পুঁতে আমার নাম লিখে তাতে কিছু সব ডাল চাল সরিয়ে দিয়ে চলে গেছে। আমার অনুমান হচ্ছে যে আমার যে বিরোধী দল সেই তারাই এই কাজটা করেছে বলে আমার অনুমান হচ্ছে। এমন ঘটনা, এটা ভিত্তিহীন কথা। কারণ উনি যেখানটা করে বসবাস করেন ওই দিককার বুথটা, ওখানে বিজেপি এখন ক্ষমতায় আছেন এবং ওখানে সিপিএম বিজেপিরই লড়াই হয়। ঠিক আছে, ওইখানে আস্তে আস্তে আমরা তৃণমূলের সংগঠন তৈরি করছি। উনি যে কথাটা বলেছেন সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের জয়নগর গ্রাম হচ্ছে শান্তিপূর্ণ গ্রাম।